অধ্যাপক জসিম, আপনার কাছে জানতে চাই যে কথাটি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ঈদে আপনারা আগামী রোজার ঈদ মিয়ানমারে গিয়ে করতে পারবেন, মানে এটির আসলে শক্তি অনেক এই বাক্যের, কিন্তু আসলে এটি কতটা বাস্তবসম্মত কথা, মানে আপনার যুক্তি বা আপনার পর্যালোচনা জানতে চাই। ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উক্তিটা গতকাল থেকে ব্যাপকভাবে আলোচিত এবং আমার মনে হয় যে 1 লক্ষ রোহিঙ্গা যারা উপস্থিত ছিল তাদের ভেতরে এক ধরনের আনন্দ, এক ধরনের আশার আলো নিয়ে আসছে। গত 7 বছর, বিশেষ করে 2017 সালের যে গণহত্যা, এথনিক ক্লিনজিং, এক্সপালশনের পরে তারা বাংলাদেশে যারা পালিয়ে এসছেন এবং সেই সংখ্যাটা আমরা পুরাতন এবং নতুন রোহিঙ্গা মিলে প্রায় 12 থেকে 13 লক্ষ, তারা আসলে একটা নিরাশার মধ্যে ছিল। এখন পর্যন্ত, অর্থাৎ গতকালকে ডক্টর ইউনূস যেভাবে কথাটা বলেছেন যে আগামী ঈদটা আপনারা আপনাদের মাতৃভূমিতে করবেন, মানে কথাটা কত সহজ মনে হয়েছে, যে মানে অনিবার্য বা অবধারিত হতে যাচ্ছে এরকম মনে হয়েছে। রাইট, যেটা এমনভাবে আসলে কোনো নেতা বা কোনো সাবেক প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কেউই বলেননি। এবং ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আন্তর্জাতিক অঙ্গনে, উনি জাস্ট এটা লিপ সার্ভিস দিয়েছেন, এটি মনে হয় না বলার জন্য বলা, এবং সেটাই এই 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এবং জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে, এটা আসলে ভাবার কোনো কারণ নাই। বাট কোয়েশ্চেনটা হলো, আপনি যেটা বললেন যে বাস্তবতাটা কি, আই মিন ইজ ইট রিয়ালিস্টিক to send them back or repatriate them at least before the next Eid? আর প্রশ্ন আসছে যে ডাজ হি হ্যাভ এনি ম্যাজিক বক্স, মানে উনি আসলে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেই প্রশ্নটা অবশ্যই সঙ্গত কারণে আসে। তো সেই জায়গায় আমি একটু যদি আলোকপাত করি, 2017 সালের নভেম্বরে বাংলাদেশ এবং মায়ানমার সরকারের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের জন্য, এবং বাস্তবতা হচ্ছে সেই চুক্তি আসলে ব্যর্থ হয়েছে। সেই কিছুই হয়নি, মানে একজন রোহিঙ্গাও প্রত্যাবর্ষণ প্রত্যাবর্ষণ করা সম্ভব হয়নি। এবং তার মূল কারণ ছিল যে রোহিঙ্গাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল। মূল দাবি দেওয়ার মধ্যে যে তাদের যে সিকিউরিটি অ্যান্ড সেফটি, যে তারা ফিরে যাওয়ার পর তাদের যে হিউম্যান রাইটস এবং তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার তো কোনো গ্যারান্টি নেই। এবং মায়ানমার সরকার যাদের সাথে এই চুক্তিটা হয়েছে, তারা এই ধরনের কোনো গ্যারান্টি আসলে দিচ্ছেন না, দেননি। সেই চুক্তির কিছু অংশ আমি দেখেছি, সেটা ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাকে বলতেই হবে, রোহিঙ্গা ভয়েস ওয়াজ নট ইভেন রিফ্লেক্টেড ইন দ্যাট এগ্রিমেন্ট। এখন এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু রোহিঙ্গাদের যে বিভিন্ন ধরনের কনসার্ন আছে, যারা মেইন ভিকটিম, তাদের কনসার্নগুলো যদি, মানে মূল কনসার্ন যেগুলো, সেগুলো যদি কিছুটা আমলে না নেওয়া হয় এবং একটা চুক্তি করে ফেলা হয়, এটা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ নো লাইট, মানে এটা কোনো সমস্যার সমাধান নিয়ে আসে না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, উনি কেন বলেছেন, আমার বিশ্বাস যে একটা মেকানিজম হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছেন বা করা উচিত। সেই ক্ষেত্রে আমরা জানি যে ইতিমধ্যেই আরাকান আর্মি রোহিঙ্গাদের যে মাতৃভূমি রাখাইন বা এটার পূর্ব নাম আরাকান, সেটার প্রায় অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ক্যাপিটাল এবং পোর্ট সিটিটা বাদ দিয়ে সম্ভবত। তো যার ফলে এখন এক ধরনের নেগোসিয়েশন, যদি একটা প্রশ্ন আসে যে আরাকান আর্মি কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর, মানে সরকার তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না, সেই অর্থে সরাসরি ডাইরেক্ট করতে পারে না, কিন্তু ব্যাক চ্যানেলে অথবা আপনার তৃতীয় পক্ষ যোগাযোগ স্থাপন করা হয়েছে জি আরাকান আর্মির সাথে, তৃতীয় পক্ষর মাধ্যমে সেই যোগাযোগটা আমি মনে করি যে এটা করা উচিত, এবং ওনারা আসলে করেছেন। এখন এটা থেকে কতটুকু, আমি আসলে আজকে একজন রোহিঙ্গার সাথে এবং একজন হোস্ট কমিউনিটির সাথে আমি কথা বলেছি। রোহিঙ্গা যে সে খুবই শিক্ষিত, এখান থেকে কলেজ বা ইউনিভার্সিটিতে সে পড়েছে, তো তার বক্তব্য হচ্ছে যে আরাকান আর্মির সাথে যদি কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে খুব কংক্রিট একটা আপনার গ্যারান্টি
লাগবে। যে সেই ক্ষেত্রে আমি মনে করি চীন, ডক্টর ইউনূস চীন যাবেন সফরে এবং যাচ্ছেন। চীনের একটা বড় ভূমিকা এখানে আছে। আরাকান আর্মির সাথেও চীনের একটা ভালো সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে যদি চীন আরাকান আর্মিকে কোনো রকমভাবে প্রভাবিত করতে পারে এবং জাতিসংঘ, বিশেষ করে এখন কিন্তু ওখানে কনফ্লিক্ট চলছে, জি। তো দুইটা আমি অ্যাকচুয়ালি মেকানিজম এখানে দেখি। একটা হচ্ছে এই কনফ্লিক্ট চলাকালীন সময়ে জাতিসংঘেও যদি ওখানে কোনো ফোর্স ডিপ্লয় করতে পারে, পিস কিপিং ফোর্স, এবং রোহিঙ্গাদের জন্য একটা, আমি দীর্ঘদিন বলেছি যে একটা আপনার যেটাকে আমরা বলি যে একটা সেফ জোন, সেই সেফ জোনটা যদি ওখানে তৈরি করতে পারে তাহলে রোহিঙ্গারা নির্ভয়ে ওখানে যাবে, না হলে তো রোহিঙ্গারা যেতে চাইবে না। যেতে চাইবে। আরেকটা হচ্ছে যে যদি আরাকান পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং আরাকান যদি একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে তাহলে আবির্ভূত তো অনেক হয়, সহজ সেক্ষেত্রে হয়ে বাংলাদেশ যায়। যদি সেটাকে স্বীকৃতি দেয় এবং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যে রোহিঙ্গাদের প্রিকন্ডিশনই থাকবে ওদের নিরাপদ এবং ওদের সমস্ত রাইটস নিয়ে ওরা ব্যাক করতে পারবে, তো আমি মনে করি এই মেকানিজমগুলো হয়তো বা এখানে সম্ভাব্য mechanism সারফেস আছে। এগিয়ে যাচ্ছে, যার কারণে উনি ম্যাজিক বক্স না হলেও হি ইজ এ বিগ প্লেয়ার, উনি হয়তো সেই রকম ভাবে কাজ করছেন। আপনাকে ধন্যবাদ। মুন্সি ফয়েজ, আপনার কাছে জানতে চাই যে এই যে 1 লক্ষ শরণার্থীর সঙ্গে ইফতার করা, মানে এটিকে অনেকেই বলার চেষ্টা করছেন এটি অনেক দিক থেকে ঐতিহাসিক, এমন হয়তো হয়নি। মুসলিম বিশ্বে উনি প্রতি বছরই আসলে ইফতার কোথাও না কোথাও কোনো না কোনো দেশে করেন। এটিকে কি আসলে কোনো মাইলফলক বলা যায়, নাকি এটি মানে একটা ইফতার করা অর্থে ইফতার করা বা সৌজন্যতা, আপনি কি মনে করেন? এটা একটা খারাপ জিনিস না, এটা একটা ভালো জিনিস, কিন্তু এটার গুরুত্ব কতটুকু বা এটা থেকে কী অ্যাচিভ করতে পারবো সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে। আমার এটা হচ্ছে যে এই যে উনি আসলেন গেলেন ওখানে, এখানে এই ধরনের সফরে অপটিক্স একটা বড় জিনিস। অপটিক্স মানে যে লোকজনকে দেখানো, জি, যাতে এই জিনিসটা গুরুত্ব পায়। গুরুত্ব পাই। হ্যাঁ, চুপে চুপে তলে তলে আমি কিছু করে গেলাম, তাতে তো লোকজন টের পায় না মানুষ। তো লোকজনকে টের পাওয়ানোর জন্য এটা একটা বিশাল আগে ব্যবস্থা যখন করেছে। এবং জাতিসংঘের মহাসচিব এসছেন তখন তো রাজনৈতিক সরকার থাকলে কিন্তু ওটি আরো অনেকভাবে টের পায়, এই বিলবোর্ড বলি অমুক বলি পুরো রাষ্ট্র জানে, এটি হয়তো সেভাবে হয়নি। এটা কিন্তু একটা একদিক থেকে বলা যায় যে অভিনব। এর আগে আমাদের এরকম বড় একটা ইফতার পার্টি যেখানে বিদেশি এত উঁচু লেভেলের গেস্টকে নিয়ে যাওয়া হয়েছে, সেরকম ঘটনা খুব বেশি নাই, আমার মনে হয় না একটাও আছে। তো সুতরাং সেই হিসাবে এটাকে একটা বিশেষ একটা আলাদা একটা স্থান দিতে হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ইফতার পার্টির কারণে কিছু ঘটে যাবে সেটা মনে করারও কোনো কারণ নাই। কিন্তু কতগুলো জিনিস, যেমন এই কথাগুলো বলা হয়েছে, যেটা আমাদের বন্ধু জসিম আলাপ করছিলেন, যে উনি বলছেন নিশ্চয়ই কিছু একটা তার মাথায় আছে, কিন্তু কথাটা হলো যে বাস্তবতা, এই যে বাস্তবতা হচ্ছে যে ওখানে যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ, এবং সেখানে সেই যুদ্ধে কি একটা যারা এতদিন যাদের সাথে আমরা আলাপ আলোচনা করে আসছি তারা আস্তে আস্তে অবান্তর হয়ে পড়ছে। নতুন একটা গ্রুপের সাথে আমাকে আলাপ আলোচনা করতে হবে, এখন করছি। আমরা শুনতে পাচ্ছি আমাদের সরকারি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ইয়েদের সাথে কি বলে আরাকান আর্মির সাথেও যোগাযোগ করা এস্টাবলিশ করা হয়েছে। আমাদের তো বর্তমান সরকারের একজন ওনাকে কি বলা হচ্ছে না, উপদেষ্টা লেভেলের, কিন্তু রিফিউজি রিলেটেড মিয়ানমার ইয়ের জন্য ওনাকে একজন ডক্টর খলিল ওনাকে স্পেশাল অনভয় না, অন্য একটা টাইটেল দেওয়া হয়েছে, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ, হাই রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, হাই রিপ্রেজেন্টেটিভ ইয়ে করা হয়েছে। তো উনি এই কাজগুলো করার কথা এবং করছেন, ওটা নিয়ে অনেক পাবলিসিটি হচ্ছে না, কিন্তু এই 2-3টা কমেন্ট বিভিন্ন সময় এসছেন টেলিভিশনে, সেই থেকে আমরা বলছি যে যোগাযোগ করা হচ্ছে, বিশেষ নজর দেওয়া হয়েছে এই বিষয়ে, দেওয়া হচ্ছে, এবং এখানে এই ব্যাপার নিয়ে কথা বলা, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যোগাযোগটা এখন স্থাপন করা হয়েছে, এটা খুব ভালো কাজ, এবং এটা এই যোগাযোগের মাধ্যমে যত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়, ওদের সাথে এমন একটা বোঝানো যে এদেরকে ফেরত নিলে তোমাদেরই লাভ, সেই জিনিসটাও বোঝাইতে হবে। কারণ একটা জিনিস হয়েছে কি, এই যুদ্ধের গত 2-3 বছরে 21 সাল থেকে তো যুদ্ধ শুরু হলো বড় করে, তো তখন থেকে একটা জিনিস হয়েছে যে দুই পক্ষই আর কি বলে জান্টা এবং আরাকান আর্মি দুই পক্ষই চেয়েছিল এদেরকে পাশে পেতে, সত্যিকারভাবে কেউই পায়নি। তবু আরাকান কি বলে জুনটা কিন্তু কিছু নিয়ে গেছে, তাদেরকে দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। আরসা কিছু লোককে নিয়ে কি বলে যে আরাকান আর্মি কিছু লোককে নিয়ে গেছিল, 100-3 বা এরকম রোহিঙ্গা, তারা কিন্তু ট্রেনিং নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে চলে এসছে। তো এটা একটা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে। তার ফলে আরাকান আর্মি, আগেই আরাকানরাও কিন্তু এদের খুব ভালো চোখে দেখতো না, এখন কিন্তু সেই জিনিসটা আরেকটু তিক্ত হয়েছে। সুতরাং আমাদেরকে
একটু বেশি কাঠখড় পোড়াতে হবে অবস্থার পরিবর্তন করতে হলে, এবং সেটা খুব সিরিয়াসলি করতে হবে। সেটা করলে কিন্তু তাই বলে এই 1 বছরের মধ্যে একটা জিনিস আমাদের খুব বুঝতে হবে, জি, জিনিসটা যদিও বললে ভালো শোনায় না, কিন্তু অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, বটেই। তার তো মানে সেই একটা 1 বছরও তো তিনি একটা থাকছেন না, সেই হিসেবে যদি লিমিটেশন নির্বাচন আছে, হয়। আমরা জানি না যে কত। তো তার সাথে চুক্তি করবে যখন কেউ, তখন সেইটা তাদের মাথায় তো থাকবে। তিনি সুতরাং আমার মনে হয় যে একটা যদিও একটা কি বলা যায়, একটা রোড ম্যাপ বা কিছু একটা তৈরি করা, একটা ভিশনারি কোনো একটা ইয়ে দেওয়া, সেটা হতে পারে, কিন্তু সত্যি সত্যি এটা এই নিয়ে খুব বেশি যে আগানো যাবে সেটা ব্যাপারে আমার একটু ইয়ে আছে, সেরকম বিশ্বাস করতে দ্বিধা আমার আছে আর কি। সংকোচ, দ্বিধা হচ্ছে। তো সেই জন্য আমি মনে করি যে চেষ্টাগুলো কোনো অবস্থাতেই আমাদের চেষ্টাগুলো ছাড়া যাবে না, যেখানে যে সুযোগ আসবে সেই সুযোগটা নেওয়া। এবং যেহেতু গুটেরাস এসেছেন, সুতরাং সেটাকে সামনে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভিশনারি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেটার উপরে যদি বিশেষ করে এই যে গুটেরেস কিন্তু প্রথম থেকেই 17 সাল থেকেই বা তার মানে উনি যখন থেকে আছেন তখন থেকে কিন্তু উনি এই ব্যাপারে সবচেয়ে যারা ইতিবাচক আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে তিনি তার মধ্যে অন্যতম। সুতরাং তার গুডউইলের এই বিষয়ে তার যে ইতিবাচক অনেক আগে চিন্তা, থেকেই ছিল। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। উনি সবসময় তাই চেয়েছেন, কিন্তু এখন নিজে এসে ওখানে ওদের সাথে দেখা করতে পেরে কতগুলো তাদের সম্বন্ধে জেনে গেলেন, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তারা কি সত্যি সত্যি যেতে চায় কিনা। যে তার প্রথম কথাই ওখান থেকে ফিরে এসে প্রথম কথাই হলো যে এরা দেশে ফিরে যেতে চায়। এই জিনিসটা তো ইম্পর্টেন্ট, তাই না? তো সেইটার উপর ভিত্তি করে কিছু করা যেতে পারে কিনা, কিন্তু এখানে বুঝতে হবে যে জাতিসংঘ এবং গুটেরেসের ক্ষমতা অত্যন্ত সীমিত, সেই বাস্তবতাটা বুঝে নিতে হবে। উনি বললে হবে না তো, কিন্তু উনি ইচ্ছা করলে বিভিন্ন লোককে প্রভাবিত করতে পারবেন। সেখানে বেশি প্রভাবিত করা প্রয়োজন কাদের? যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন যে ইয়ে আছে, কি বলে, স্থায়ী সদস্য আছে, তার মধ্যে বিশেষ করে চীন এবং রাশিয়া, যারা এর আগে ভিটো দিয়েছে, তাদেরকে সাথে পাওয়াটা কঠিন হবে। তো তাদেরকে দলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা করতে পারলে কাজ সহজ হয়ে যায়, তখন কিন্তু অনেক কিছু করা যায়। যে তখন এই যেটার কথা বলছিল জসিম, যে ওখানে জাতিসংঘের একটা ফোর্স ওখানে যাওয়া, পিস কিপিং ফোর্স, সেটা তো সম্ভব হলে তো আগেই করতো, কেউ তো সেটা সম্ভব হচ্ছে না। সেই 17 সালেই তখনকার যে আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি গিয়েছিলেন, সরকার প্রধান ছিলেন, তিনি জাতিসংঘে যে 5 দফা দিয়েছিলেন তার মধ্যে সেফ জোনের কথা ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, কিন্তু সেই দিকে তো আগাতে পারে নাই কেউ, তাই না? তারপরে যে চুক্তিগুলো আছে সেখানে সেফ জোনের কথা নেই, যদিও ইন্টারিম মানে হোল্ডিং ক্যাম্পের কথাটা তো ইত্যাদি আছে, যেটা পরেও আমরা সেটার সম্বন্ধে শুনেছি। কিন্তু এখানে যেগুলো করতে পারতো সত্যি সত্যি, যদি ওই পক্ষে যাদের সাথে আমরা এতদিন চুক্তি ইয়ে করে আসছি, তাদের যদি সদিচ্ছা থাকতো, তাহলে তারা ওখানে যে এখনো কেউ বিভিন্ন মতে 1.5 লাখ থেকে 5 লাখের মতন এখনো ওখানে ইন্টারনালি ডিসপ্লেসড রোহিঙ্গারা আছে বিভিন্ন ক্যাম্পে, তাদেরকে যদি আরাকানে বিভিন্ন জায়গায় যেখানে তাদের আগের বসতি ছিল সেই সব জায়গায় যদি ইয়ে করতে আবার কি বলে ওখানে আবার রিহ্যাবিলিটেট করতে পারতো, তাহলে যাওয়ার জন্য ব্যাপারটা সহজ হতে পারত। সেই চেষ্টা তো আমরা দেখি না। তারপরে যে এই যে এখন চুক্তি যার সাথেই হোক, চীনের মধ্যস্থতা যদি চুক্তি আবারও হয়, একবার হয়েছিল, আবারও যদি হয়, তো সেই চুক্তির উপরে ভরসা করে তো খালি রোহিঙ্গারা যাবে না। রোহিঙ্গারা ওখানে যেসব তাদেরকে গ্যারান্টিজ দেওয়া হবে, যদি হয় নিশ্চয়ই দিতে হবে, নাহলে তো তারা যাবে না। সেই গ্যারান্টিজগুলো যে মেনটেন করা হবে, সেটার গ্যারান্টি কোথায়? সেইটার গ্যারান্টির জন্য ওই চীন বাদেও আরও দেশ লাগবে, যারা একটা হয়তো টাস্ক ফোর্স হিসেবে ওখানে একসাথে কাজ করবে এবং একটা ওভারসাইট নিশ্চিত করবে, সেটা করতে হবে।